নমস্কার বন্ধুরা, 16 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে ঘটনাটা শোনাতে চলেছি সেই ঘটনাটা পুরোপুরি রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনাটা শোনার পর তোমরা পুরোপুরি অবাক হয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ার নেশাটা রিভুর বরাবরের, তাই প্রতিদিনের খবরে রিভুর নখদর্পণে থাকে। তেমনি আজ সকালেও ব্যতিক্রম হলো না। চায়ের কাপে চুমুক দিয়েই খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে চোখ আটকে গেল একটা বিশেষ খবরে। প্রতাপগড় রাজবাড়ি থেকে নিখোঁজ আর এক বালিকা। খবরটা চোখে পড়তে রিভুর মনে পড়ে গেল এই তো কয়েকদিন আগেই একই খবর পড়েছিল। প্রতাপগড় রাজবাড়ির কাছ থেকেই এক বালিকা নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবরের কাগজটা ফুটিয়ে পড়ে নিজেই মনে মনে বলে উঠল, স্ট্রেঞ্জ, একই রকম কেস। কোকড়ানো চুলগুলো কোনো রকমে হাত দিয়ে ঠিক করেই কাগজটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল অনিমেষের বাড়ির উদ্দেশ্যে। রিভুর বয়স 29, প্রখর বুদ্ধি এবং প্রবল তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। চোখে মুখে ব্যক্তিত্বের চাপ স্পষ্ট। রহস্যের উদ্ঘাটন করাই রিভুর কাজ। কলকাতায় নাম করা প্রাইভেট ডিটেক্টর মিস্টার রিভুর বাড়ি থেকে অনিমেষের বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিট। অনিমেষ রিভুর অ্যাসিস্ট্যান্ট এবং ছেলেবেলার বন্ধু বটে। দুজনেই ছেলেবেলা থেকেই ইচ্ছে ছিল যে ডিটেকটিভ হওয়ার। আজ সেটা সফল হয়েছে। অনিমেষের বাড়ির সামনে দাঁড়িয়ে হর্ন বাজতেই থাকে রিভু। চায়ের কাপ হাতে ব্যালকানি থেকে অনিমেষ মুখ বাড়িয়ে বলে, উপরে চলে আয়। নিচ থেকেই রিভু বলে উঠল, উপরে যাব না, তুই ঝটপট নিচে নেমে আয়। আরে কিন্তু আমার চা? আরে ধুর, তোর চা রাখতো, ঝটপট নিচে আয়, দরকারি কথা রয়েছে। কোনো রকম একটা টি শার্ট আর জিন্স পরি দ্রুত নিচে নেমে আসলো অনিমেষ। কি এমন দরকারি কথা বলতো যে সকালের চাটা পর্যন্ত খেতে দিলি না? আজ সকালবেলা যে কার মুখ থেকে উঠেছি, চা জলখাবার দুটোই গেল। খাই না করে এখন ঝটপট বাইকে ওঠ, বাকি কথা সব যেতে যেতে বলছি। অনিমেষ ভুরু কুচকে বলল, কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রিভু মাথাটায় গাঁটটা মেরে বলল, একদম ঠিক ধরেছিস। এই না হলে আমার অ্যাসিস্ট্যান্ট। নে আর কথা বাড়াস না, চল। 20 মিনিট ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে অবশেষে থামলো একটা ধাবার সামনে। টেবিলে বসেই রিভু অনিমেষের দিকে একবার তাকালো, তারপর বলল, 2টো ডিম সিদ্ধ আর 2 কাপ চা দিয়ে যাবেন এখানে। অনিমেষ যেন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ পেটের মধ্যে ছুঁচো যেন ডন বৈঠক বেঁধেছে। রিভু অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলল, নে আগে শান্তি করে খেয়ে নে, তারপর সব কথা বলছি। কারণ তোর খালি পেট থাকলে মাথা কাজ করা বন্ধ করে দেয়। রিভু ঈষৎ হাসলো। অনিমেষ একটু রাগ করেই বলল, তুই আবার আমায় নিয়ে মজা করছিস? আচ্ছা, রিভু বলল, আচ্ছা বাবা, আর রাগ করতে হবে না, খেয়ে নে, তারপর সব বলছি। রিভু অনিমেষের দিকে পেপারটা বাড়িয়ে দিয়ে বলল, আজকের খবরটা দেখেছিস? অনিমেষ বলল, কই না তো, পেপারটা দে দেখি। অনিমেষ পেপারটা খুলেই বলল, এ তো সেই একই খবর, আবারও বাচ্চা মেয়ে মিসিং। তাহলে আর বলছি কি, ব্যাপারটা নিয়ে এবার বুঝতে হবে, বুঝেছিস তো? কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমরা বুঝতে পারছি না। রিভু বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস? সব বাচ্চা মেয়ে কিন্তু ওই একই জায়গা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, আর সব বাচ্চারই গড় বয়স 7 বছরের মধ্যে। ব্যাপারটা কোইন্সিডেন্স কিছুতেই হতে পারে না। অনিমেষ মাথা চুলকে বলল, ঠিকই বলেছিস, ব্যাপারটা খুব অদ্ভুত। তাই আর রাজবাড়ির ছবিটা দেখেছিস? দেখলেই যেন গা ছমছম করে। রিভু বলল, আরে আরো কিছু তথ্য জোগাড় করতে হবে, তারপর আটঘাট বেঁধে নামতে হবে। রহস্যের উদ্ঘাটন করতে হবে প্রতাপগড় রাজবাড়ির। ঠিক সেই সময় হঠাৎ করে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রাখতেই দেখতে পেল মা ফোন করছে।
ফোনটা কানে নিতেই মা বলল, কোথায় তুই? সকাল থেকে বেরিয়ে বললি জল খাবার খেলিও না। মা, আমি একটু কাজে বেরিয়েছি আর ব্রেকফাস্ট করে নিয়েছি, তুমি চিন্তা করো না। তোকে আজ বাজার থেকে কটা জিনিস আনতে বলেছিলাম, ভুলে গেছিস তো? রিবু বলল, এই যা, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কি যেন আনতে বলেছিলে? থাক থাক, আর মাথা খাতাতে হবে না। আজ প্রায় 1 বছর পর তোর দিদি আসছে, এয়ারপোর্টে নিতে যেতে হবে। সেটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছিস? এবারে রিবু যেন আকাশ থেকে পড়ল। সত্যি তো, আজ 1 বছর পর দিদি আসছে, সঙ্গে তার আদরের ভাগ্নি তিতলি। কতদিন দেখেনি ওদের। মনে মনে বলল, এই রাজবাড়ির চক্করে তো সব মাথা থেকেই বেরিয়ে গেছিল। হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক সময় মতো এয়ারপোর্টে পৌঁছে যাব মা, তুমি চিন্তা করো না। এখন রাখছি। ফোনটা রাখা মাত্রই মনটা যেন আনন্দে ভরে উঠল রিফুর, বিশেষ করে তিতলির জন্য। মামু মামু করে বাড়ি মাথায় করে রাখে তিতলি। অফিসে ট্রান্সফারের কারণে দিদি এখন নয়ডাতে থাকে। কাজের চাপ, এতদিন আসতে পারেনি। তবে এখন 3 মাসের ছুটি। কাজ না থাকলে ছোট তিতলিকে নিয়েই সারাদিন কেটে যায় রিবু। তিতলির বয়স 6 বছর। রিবু অনিমেষকে বলল, আজ দিদি আসবে রে, একদম ভুলে গিয়েছিলাম। 11টায় ফ্লাইট ল্যান্ড করবে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে দিদিকে আনতে। অনিমেষ বলল, চল আমিও যাবো তাহলে তোর সঙ্গে। আচ্ছা বেশ, চল। এয়ারপোর্টে পৌঁছে রিবু দেখলো দিদি আর ফ্লাইট 1 ঘন্টা ডিলে আছে। রিবু বলল, তুই অপেক্ষা করবি না বাড়ি চলে যাবি? অনিমেষ বলে, আরে পাগল নাকি, এতটা এসেছি যখন একসাথেই ফিরবো। যথারীতি 1 ঘন্টা পর ফ্লাইট ল্যান্ড করলো এয়ারপোর্টে। গেটের বাইরে এসেই রিবুকে দেখতে পেয়ে মামু মামু করে 2 হাত বাড়িয়ে দৌড়ে এলো ছোট্ট তিতলি। তিতলিকে কোলে তুলে নিয়ে আদরে ভরিয়ে দিল রিবু। দিদিয়া আমার এবং অনিমেষের দিকে লক্ষ্য করে বলল, কিরে কেমন আছিস তোরা? পেপারে তো ভালোই দেখছি তোদের নিয়ে লেখাপড়া। আমার ভাইটা শেষমেশ গন্দাই হয়ে গেল। তিতলি বলল, আর আমার মামু আমার অ্যাসিস্ট্যান্ট। অনিমেষ মামু তোমার ছুটি আজ থেকে। অনিমেষ মাথায় হাত দিয়ে বলল, এই যা, আমার কাজটা তাহলে চলে গেল। ডোন্ট ওয়ারি, তুমি তো আমার অ্যাসিস্ট্যান্ট আজ থেকে। একথা বলি একরাশ হাসি সকলের মধ্যে দেখিয়ে দিল। রিবু তিতলিকে কোলে নিয়ে বলল, এবার বাড়ি চল পাকা বুড়ি। রিবু তো আগে থেকেই দিদিয়ার জন্য ক্যাব বুক করে রেখেছিল, ইতিমধ্যে উনি এসে গেছেন। রিবু বলল, তোরা গাড়িতে যা, আমি আর অনি তোদের পেছনে আসছি। বাড়িতে পৌঁছে তিতলিকে নিয়ে কিভাবে যে সারাটা দিন রিবুর কেটে গেল তা রিবু নিজেও বুঝতে পারল না। এরপর নতুন কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় প্রতাপগড়ের রাজবাড়ির কথা রিবুর মাথা থেকে একবারেই বেরিয়ে গেছিল। ঠিক 1 মাস পরে আবার খবরের কাগজের হেডলাইনটা চোখে পড়তেই রিবুর রাজবাড়ির কথা মনে পড়ে গেল। আবারও 7 বছরের বালিকা নিখোঁজ। রিবুর মনে পড়ে গেল তিতলিও তো 7 বছর বয়সে পড়বে। যারা নিখোঁজ হচ্ছে তারা প্রায় সকলেই তিতলির বয়সী। মনটা তখন খারাপ হয়ে গেল রিবুর। একের পর এক 7 বছরের মেয়ে এভাবে উধাও হয়ে যাচ্ছে কি করে? আর পুলিশ কেন এর তদন্ত করছে না? টেবিলের উপরে রাখা মোবাইল ফোনটা হাতে নিয়ে অনিমেষকে ফোন করে রিফু। অনিমেষ ফোনটা ধরতে না ধরতেই রিফু বলে উঠল, আজকের খবরের কাগজটা দেখেছিস? আবারও সেই একই নিউজ। ব্যাপারটা কিন্তু মোটেই ভালো ঠেকছে না। আর তাছাড়াও সাংবাদিকরা এ ব্যাপারে সেরকম কোনো ডিটেলস দিতে পারছে না। পুরো কথাটা এক নিঃশ্বাসে বলে দমটা ফেলল রিভু। ওপার থেকে অনিমেষ বলল, আরে গুরুদেব, এত উত্তেজিত হলে চলবে কি করে? ব্যাপারটা খুবই সহজ। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কোনো কিডন্যাপিং দল বাচ্চা পাচার করছে। আর রাজবাড়ির এলাকাটা যেহেতু নির্জন, তাই ওরা রাজবাড়ির জায়গাটাই বেছে নিয়েছে। রিবু বলল, তাহলে বেছে বেছে 7 বছরের বাচ্চা মেয়ে কেন নিখোঁজ হচ্ছে? যদি বাচ্চা কিডন্যাপিং করার থাকে তাহলে কিডন্যাপাররা বয়স দেখে কিডন্যাপিং করে। 7-এর জায়গায় 6 বা 8, 9 কেন? অনিমেষ বলল, এইটা তো একদম ভেবে দেখিনি। রিবু বলল, এই জায়গাতেই তো আমাদের খটকা লাগছে। 7 বছর বয়সে বাচ্চাই কেন? তুই এই কেসটা যতটা সহজ মনে করছিস, এই কেসটা কিন্তু ততটা সহজ নয়। বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু আসলে সত্যি নয়। আমাদের দেখার পেছনেও কোনো বড় রহস্য লুকিয়ে আছে যা আমাদের
চোখকে এড়িয়ে যাচ্ছে, আর আমাদেরকে সেটাই খুঁজে বার করতে হবে। অনিমেষ বুঝে গেছে রিভুর কথার মানে। কবে যাচ্ছি আমরা? রিভু বলল, ব্যাগ গুছিয়ে এনে পরশুদিন রাতে ট্রেন আছে, ওটাতেই যাব। যেমনি বলা তেমনি কাজ। প্রতাপগড়ের দুটো তৎকাল টিকিট কেটে নিল রিভু। বাড়িতে কথাটা বলতেই মা তেলে বেগুনে জ্বলে উঠল। 1 বছর পর দিদি এসেছে আর তোরা এখনই বাইরে যেতে হবে? তোকে তো কেউ এ বিষয়ে গোয়েন্দাগিরি করতে বলেনি, তাহলে কেন যেচে পড়ে সমস্যা ডেকে আনিস বলতো? কবে বাড়িতে ফিরবি সেটাও বলতে পারছিস না। মাকে জড়িয়ে ধরে রিভু বলল, রাগ করো না মা, বাচ্চা মেয়ে এভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে, এটা খুব সিরিয়াস বিষয়। তুমি কি চাও না কোনো মায়ের কোল যেন খালি না হয়? অন্যের কোল বাঁচাতে গিয়ে যদি আমার কোল খালি হয়ে যায়? তোমার রিভুর কিচ্ছু হবে না। কত কেস সলভ করলাম বলো তো? এবার তো রাগ করে থেকো না। তোমার হাসি মুখটা না দেখে আমি যে বেরোতে পারবো না, জানো তো। তারপর স্টেশনে এসে মনটা একটু খারাপ হয়ে গেল রিভুর। আসার সময় কান্নাকাটি করছিল তিতলু, মামুর সঙ্গে যাব, মামুর সঙ্গে যাব বলে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, যেতে তাদের একাই হবে। ইতিমধ্যে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ঘুটঘুটে নিকষ কালো অন্ধকার ভেদ করে ট্রেনের আলো ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে। ট্রেনে উঠে দেখলো কম্পার্টমেন্টে প্রায় খালি, হাতে গোনা মাত্র জন 10 লোক। অনিমেষ জানলার ধারে বসে বাইরের আলো আঁধারি খেলা দেখছিল, আর রিভু একটা খাতা পেন নিয়ে প্রতাপগড়ের রাজবাড়ির রহস্য উদ্ঘাটন করার জন্য ছক কষতে শুরু করেছিল। প্রত্যেকটা ঘটনাকে ক্রমানুসারে একের পর এক সাজাতে থাকে। হঠাৎ করে অনিমেষ বলল, কিছু ক্লু পেলি? কোথায় থেকে শুরু করবি? রিভু বলল, আগে ওখানে পৌঁছাই, তারপরে ভাববো কোথা থেকে শুরু করব। এখন ঘুমিয়ে পড়, প্রতাপগড় পৌঁছাতে পৌঁছাতে কাল রাত হয়ে যাবে। অনিমেষ বলল, তুই ঘুমাবি না? হ্যাঁ আমি ঘুমাবো, তুই ঘুমিয়ে পড়। অনিমেষ ঘুমিয়ে পড়ার পর রিভু অনেকক্ষণ জেগেছিল। রাতে বাইরে ঠান্ডা হাওয়ায় যে কখন রিভুর চোখ লেগে গিয়েছিল তা নিজেও বুঝতে পারেনি। ঘুম ভেঙেছে পরদিন সকালে। দুই বন্ধু গল্প করে নানা বিষয় আলোচনা করতে করতে সারাটা দিন কাটিয়ে ফেলল। রাত 9:30 নাগাদ ট্রেন এসে পৌঁছায় প্রতাপগড় স্টেশনে। জন 5 লোক নামিয়ে দিয়েই আবার নিজের গতিতে হুইসেল দিতে দিতে বেরিয়ে গেল ট্রেনটা। ট্রেন চলে যাবার পরে স্টেশনটা নিকষ কালো অন্ধকারে ভরে গেল। স্টেশনের আলোর সংখ্যা খুবই কম। 2-1 জায়গায় টিম টিম করে হলদে নিয়নগুলো জ্বলছে। ওই আলোয় সামনে কেউ এসে দাঁড়ালে তাকে স্পষ্ট দেখা যাবে না। অন্ধকারের মধ্যে মনে হলো কেউ একজন যেন তাদের দিকেই এগিয়ে আসছে ক্রমশ। তৎক্ষণাৎ রিভু পকেট থেকে ফোনটা বের করে আলো জেলে সামনে ধরতেই দেখে একজন থলথলে চেহারার লোক তাদের দিকে এগিয়ে আসছে। লোকটা রিভু আর অনিমেষের দিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাবেন? অনিমেষ বলল, সেটা আপনাকে বলতে যাব মশাই। কেন, আপনি কে? ভদ্রক বললেন, আমি এখানের স্টেশন মাস্টার। রিভু বলল, ও আচ্ছা আচ্ছা, ভালোই হলো আপনার সঙ্গে পরিচয় হয়। আসলে আমরা কলকাতা থেকে এসেছি বিশেষ একটা কাজের জন্য। আচ্ছা আপনি বলতে পারবেন প্রতাপগড় রাজবাড়িটা এখান থেকে কত দূর? প্রতাপগড় রাজবাড়ির কথা শুনে লোকটার মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। গরু কুচকে বিষয় জিজ্ঞাসা করলো যে আপনারা সেখানে যেতে চাইছেন কেন? রিভু বলল, আমাদের সেখানে বিশেষ কাজ আছে। ভদ্রলোক বললেন, আপনারা এখানে নতুন তাই হয়তো জানেন না। রাজবাড়ি এলাকাটা মোটেই ভালো নয়। গত কয়েক মাস ধরে অমাবস্যা আর পূর্ণিমায় ওই এলাকা থেকে 7 বছরের বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা তল্লাশি চালিয়েও কোনো হদিশ পায়নি। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কেউ ওই তল্লাটে যাচ্ছেও না। তা বলছি দাদা, এখানে যাবেন না। রিভু আর অনিমেষ একবার একে অপরের দিকে তাকিয়ে এমন ভঙ্গিমা করলো যেন ওরা কিছুই জানে না। রিভু বলল, কি বলছেন স্যার? ভদ্রলোক বললেন, তাহলে আর বলছি কি, আপনাদের দেখে ভালো মানুষ মনে হলো তাই আপনাদের সাবধান করে দিলাম। রিভু বলল, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা এমনিতেই জানতে চেয়েছিলাম। আচ্ছা চলি তবে। স্টেশন মাস্টারকে বিদায় জানিয়ে রিভুরা এগিয়ে গেল।
থেকে নেমে দুপা হাঁটতেই চোখে পড়লো একটা গেস্ট হাউস। সেখানে দিন দশেক থাকার ব্যবস্থা হলো। অনিমেষ ম্যাপ খুলে দেখল ওরা যেখানে আছে সেখান থেকে কিছুটা হাঁটলে প্রতাপগড়ের রাজবাড়ি। রিভু বলল, কার ভোর 6টায় উঠতে হবে? অনিমেষ বলল, হ্যাঁ ওঠ না ওঠ, কে বারণ করেছে? আমি তো কাল অনেকক্ষণ ঘুমাবো। আগে না, তুই কাল 6টায় উঠবি, একসাথে হাঁটতে বেরোবো, তার চারাপাশটা ভালো করে দেখে নেব। এখন ঘুমিয়ে পড়, সারাদিন খুব ধকল গেছে। এই বলে রিভু শুয়ে পড়ল। অনিমেষ কিছু বলতে যাচ্ছিল কিন্তু আর বলার সুযোগ পেল না, অজ্ঞাত ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল 6টায় রিভু আর অনিমেষ জায়গাটা ঘুরে দেখতে থাকে। ছোট ছোট মাটির ঘর, যা শহর অঞ্চলে এখন আর দেখা যায় না। জনবসতি খুবই কম। মাঠঘাট, ধান ক্ষেত, কচুরিপানায় পরিপূর্ণ পুকুর, সবকিছু সৌন্দর্য মিলেমিশে যেন এক হয়ে গেছে। দিনের আলোয় জায়গাটা আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে। রিভু আর অনিমেষ হাঁটতে হাঁটতে চলে যায় প্রতাপগড় রাজবাড়ির কাছে। রাজবাড়িটাকে যতটা ভয়ঙ্কর লেগেছে ফটোতে, তার থেকেও সামনে বেশি ভয়ঙ্কর। জরাজীর্ণ পুরো বাড়ি, প্রায় ভগ্নস্ত, আগাছায় ভরে গেছে বাড়ির দেওয়াল, সামনে বাঁধানো পুকুর ঘাট যা আজ শ্যাওলায় পরিপূর্ণ। এমন নির্জন এলাকায় রাজবাড়িটা যে দিনের বেলাতেও গা ছমছম করে। রিভু বলল, এরকম একটা জায়গা থেকে কেউ মিসিং হয়ে গেলে সত্যি তাকে খুঁজে পাওয়া মুশকিল। চল আশপাশটা ঘুরে দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। হঠাৎ অনিমেষ বলল, ওটা একটা বাচ্চার জুতো না? রিভু আর অনিমেষ দৌড়ে গেল ঝোপের কাছে, গিয়ে দেখলো একটা এক পায়ের নীল রঙের জুতো পরে আছে। রিভু সেটাকে কুড়িয়ে নিয়ে অনিমেষকে বলল, ভালো করে চারপাশটা দেখ, আর কিছু খুঁজে পাস কিনা। কিন্তু চারিদিকে খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া গেল না। অজ্ঞাত রিভু আর অনিমেষ গেস্ট হাউসের দিকে পা বাড়ালো। সকাল তখন 9টা। পথে ঘাটে মানুষজনের উপস্থিতি দেখে দুজনে যেন স্বস্তি পেল। এতক্ষণ যেখানে ছিল সেখানে কোনো স্পানের স্পন্দন নেই। রিভুর গেস্ট হাউসে পৌঁছে দেখল রতন জেঠু ওদের জলখাবার সাজিয়ে দিয়েছে টেবিলে। রতন এই গেস্ট হাউসের কেয়ারটেকার এবং প্রতাপগড়ের বাসিন্দা। দুজনকে দেখতে পেয়ে বললেন, সকাল সকাল কোথায় বেরিয়ে গেছিলেন বাবুরা? আমি তো সকালে উঠে চা জল খাবারের জন্য আপনাদের ডাকতে গিয়েছিলাম, কিন্তু দেখি আপনারা তো আর আগে কোথাও বেরিয়ে গেছেন। অনিমেষ বলল, তাই নাকি? আমরা একটু আশপাশটা ঘুরতে দেখতে গিয়েছিলাম, নতুন জায়গা তো তাই। রতন জেঠুর বয়স প্রায় 70-এর গোড়ায়, বেটে খাটো, মাথায় সাদা চুল, প্রায় শান্ত নিশ্চল দৃষ্টি। রতন জেঠু বললেন, তোমরা তাহলে হাত মুখ ধুয়ে নিয়ে খেতে এসো, গরম গরম লুচি আর ছোলার ডাল করেছি। অনিমেষ বলল, আরে বাস, লুচি, এক্ষুনি আসছি, ভীষণ খিদে পেয়েছে। খেতে খেতে রিভু আর অনিমেষ একবার চোখাচোখি হলো। চোখের ইশারায় রতন জেঠুর দিকে দেখলো অনিমেষ। রিভু বলল, আচ্ছা আপনি কত বছর হলো এখানে আছেন? রতন বলল, আমার জন্ম এখানে, তারপর থেকে এখানেই আছি। হঠাৎ একথা কেন জানতে চাইলেন? রিভু বলল, না না, এমনিই জানতে চাইলাম। আচ্ছা আপনি এই প্রতাপগড়ের কাহিনীটা আমাদের শোনাবেন, ওই রাজবাড়ির কাহিনীটা? একথা বলতেই রতন জেঠুর মুখের হাসিটা যেন নিমেষেই মিলিয়ে গেল। রতন জেঠু বললেন, আমার বয়স হয়েছে, এখন অত সবার মনে রাখতে পারে না। তাছাড়া রাজবাড়ির ইতিহাস জেনে আপনারা কি করবেন বাবু? 2-4 দিন বেড়াতে এসেছেন এখানে, গ্রামটা ঘুরে দেখুন, আনন্দ করুন, রাজবাড়ির চক্করে পড়তে যাবেন না। রিভু বলল, না না জেঠু, আমরা তো শুধু জানতে চাইলাম। আসলে যে কোনো জায়গায় রাজবাড়ির ইতিহাস জানতে ভালো লাগে আমাদের, তাই আর কি। রতন জেঠু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলতে শুরু করলেন, এই ঘটনা প্রায় আজ থেকে 100 বছর আগে। তখন প্রতাপগড়ের রাজবাড়ির আলাদাই সৌন্দর্য ছিল। রাজা প্রতাপদিত্য নারায়ণের নামেই এই জায়গার নামকরণ প্রতাপগড়। রাজ্যে সুখ সমৃদ্ধি ছিল। রাজার একটা কন্যা সন্তান ছিল, রাম রোহিণী, অপরূপ সুন্দর ছিল। রাজা প্রতাপদিত্যের নয়নের মণি ছিল রোহিণী, যাকে তিনি অপার স্নেহ করতেন। ছোট্ট রোহিণীর সেই বছর 7 বছরের জন্মদিন ছিল।
সকাল থেকেই রাজবাড়ির সেদিন মানুষের আনাগোনা। রাজবাড়ির নানা রকম সুগন্ধিত ফুল দিয়ে সাজানো হয়েছিল। রাতে নানা রকম বাহারি আলোর রোশনাই ছিল। রাজবাড়ি সেদিন নতুন সাজে সেজেছিল। ছোট্ট রোহিণী নিজের ঘরেই খেলছিল। ঘরে সাজানো প্রদীপ অন্যমনস্কতায় রোহিণীর হাত লেগে পড়ে গিয়ে সারা ঘরে আগুন ধরে যায়। বাইরে পাহারাদার দুটো দারোয়ান ছিল। তার ধোঁয়া দেখতে পেয়ে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। শেষে রক্ষা হয়নি। এত আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। ওই যে দুজন দারোয়ান ঘর থেকে আর বেরোতে পারেনি। রাজা প্রতাপাদিত্য রাজমহলের সব বিশেষ অতিথিদের তরফদারি করছিলেন। হঠাৎ তার কানে আসে যে রাজমহলে রোহিণীর ঘরে ভয়াবহ আগুন লেগেছে। রাজা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দেখল সারা ঘর দাউ দাউ করে জ্বলছে। ঘর ধোঁয়ায় ভরে গেছে। ঘরের মাঝখানে তার ছোট্ট রোহিণী কান্না করছে আর চিৎকার করে বলছে, বাবা, আমার সারা শরীর জ্বলে জ্বালা করছে, শ্বাস নিতে পারছি না, আমাকে বাঁচাও। প্রতাপাদিত্য নারায়ণমণিকে দেখে এমামের চোখের সামনে পুড়ে যেতে দেবে সেই শোক সহ্য করতে পারেননি। জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে নিজে প্রাণ ত্যাগ করেছিল। ক্রমশ এক ঘর থেকে আর এক ঘরে আগুন ছড়াতে থাকে। সব মানুষ রাজমহলের প্রাণ ত্যাগ করে। সুসজ্জিত রাজমহল ক্রমশই কালো ধোঁয়ায় কণ্ডলিতে ঢেকে যায়। এক নিমেষেই সব খুশি মিশিয়ে যায়। সব কলরব থেমে যায়। রাজবাড়ির আগুন পুরো এক ধ্বংসস্তূপে পরিণত হয়। গ্রামের লোকেরা হাজার চেষ্টার পরও রাজবাড়ির আগুন নেভাতে পারেনি, কিন্তু ততক্ষণে সব শেষ। অনেক মানুষ রাজবাড়িতে পুড়ে মারা যায়। রাজবাড়ির চত্বরে ধোঁয়া এবং মানুষের পোড়া চামড়ায় গন্ধে ভরে উঠেছিল। সবাই নিজের প্রাণ বাঁচানোর তাগিদায় রাজবাড়ির এলাকা পরিত্যাগ করে। কারো রাজবাড়ির ভেতরে ঢোকার আর সাহস হয়নি। তার কিছুদিন পর থেকেই গ্রামে মোড়ক লাগে। অনেক মানুষ ওই গ্রাম ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে। আর সেদিনের পর থেকে রাজবাড়ি ওভাবেই রয়েছে। লতা পাতা কীট পতঙ্গর আস্তানা হয়েছে। শোনা যায় কোনো 7 বছর বয়সী মেয়ে ওদিকে গেলে তাকে আর ফিরে আসতে দেখা যায় না। রাজা প্রতাপাদিত্য এবং রোহিণীর অতৃপ্ত আত্মা নাকি এখনো ওই রাজবাড়িতে ঘুরে বেড়ায়। অনেক সততা যাচাই করার জন্য রাজবাড়িতে প্রবেশ করেছিল, কিন্তু পরে আর তারা ফিরে আসেনি। এমনকি তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের লোকেরা ওই দিকে আর যায় না। রতন জেতুর কথা শেষ হতে কিছুক্ষণ নিস্তব্ধতা বয়ে গেল তিনজনের মধ্যে। যেটু নিস্তব্ধতা ভেঙে বলল, আমার অনেক কাজ আছে, রান্না চাপাতে হবে, আপনারা খেয়ে নিন। জেঠুও বেরিয়ে যেতেই অনিমেষ বলল, মনটা খারাপ হয়ে গেল রে। রিবু বলল, ঠিকই বলেছিস, খুবই প্যাথেটিক। একটা বাচ্চা মেয়ে জন্মদিনই মারা গেল, আর তার সাথে পুরো পরিবার নষ্ট হয়ে গেল। কিন্তু উনি এই কথাগুলো বললেন, সেগুলো আমি বিশ্বাস করি না। অতৃপ্ত আত্মা টাত্মা কী সব বললো না, ওসব আমি মানি না। সবটাই মানুষের মনের ভুল। মানুষ যেটা নিয়ে ভাবে সেটা কি হ্যালোসিনেট করে, আর কিছুই নয়। মুখে লুচি পুড়ে অনিমেষ বলল, তাহলে তো মেয়েগুলো তো এমনি করে তো হওয়া যাচ্ছে না, এর সাথে কোনো কানেকশন আছে। রিবু বলল, আমার মনে হয় কোনো মানুষের পেছনে আসে, অলৌকিক নয়, যত সব বুজরুকি। অনিমেষ আর কথা বাড়ালো না। রিবু বলল, একটা বাচ্চার জুতো ওখান থেকে পাওয়া গেল, কিন্তু কোনো ক্লু পাওয়া গেল না। ব্যাপারটা খুবই সাসপিসিয়াস। এত কেস সলভ করেছি, কিন্তু এই কেসের কোনো শুরু বা শেষ দেখতে পাচ্ছি না। দূর দূরান্ত পুরোটাই ধোঁয়াশা। পরদিন সকালে ভোরে রিবু একাই হাঁটতে যায়। হঠাৎ রাজবাড়ির সামনে যেতেই দেখতে পায় রতন জেঠু ওই দিক থেকে আসছে। রিবু মনে মনে ভাবল, এত ভোরে জেঠু এদিকে কি করছে। রিবু এগিয়ে যেতেই রতন জেঠু রিবুকে দেখে চমকে উঠল। জোরালো গলায় বললেন, এত ভোরে এদিকে কি করছেন বাবু? আমার বরাবর সকালে ওঠার অভ্যাস, আর নতুন জায়গায় সকালবেলায় ঘুরে দেখতে খুব ভাল লাগে। তা আপনি এত সকালে রাজবাড়ির কাছে কি করছেন?
আমার মতো কি হাঁটতে বেরিয়েছেন নিশ্চয়ই? প্রশ্ন শুনে রতন জেঠু কিঞ্চিত ঘাবড়ে গিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, হাঁটতে বেরিয়েছিলাম আপনার মতো। রিভু আর কথা বাড়ালো না। আমি আসছি বাবু, রান্না চাপাতে হবে, এ কথা বলি তড়িঘড়ি করে রতন জেঠু সেখান থেকে চলে গেল। কিন্তু রিভুর মনে যেন একটা কিঞ্চিত হাসি ফুটে উঠল। রাজবাড়ির সামনের দিকে এগোতেই দেখতে পেল একটা পায়ের ছাপ সোজাসুজি রাজবাড়ির দিকে ইশারা করছে। রিভু বুঝতে আর বাকি রইল না। রিভু পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সামনের দিকে একটা বিশাল ঝোপঝাড়ের সামনে এসে রিভু দেখল এই জায়গার পর আর কোনো পায়ের চিহ্ন নেই। রিভু নিজের মনে বলল, এটা কি করে সম্ভব? রতন জেঠু এতটা এসে আর সামনের দিকে যায়নি, আর যদিও গিয়ে থাকে তাহলে কি করে গেল? সামনে এত ঝোপঝাড়, কাঁটা গাছের জঙ্গল পেরিয়ে জেঠু কি করে রাজবাড়িতে গেল? ভীষণ গোলমেল লাগছে বিষয়টা। যতই ভাবছি কেসটা সলভ করে ফেলবো, ঠিক তখনই নতুন ঘটনার মধ্যে জটিল হয়ে পড়ছে। হঠাৎই একরাশ কালো মেঘ বেঁধে গেল, চারিদিকে অন্ধকার করে দিল। এখন দিন না সন্ধ্যা বোঝা বড় দায়, কিন্তু তখনও রাজবাড়ির মধ্যে আটকেই রইল রিভু। ধন্যবাদ বন্ধু এতক্ষণ শোনার জন্য। এটা ছিল প্রথম অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আমি শুধুমাত্র তোমাদের ইন্ট্রোডাকশনটা দিয়েছি। আশা করি বুঝতে পারছো গল্পটা বা ঘটনাটা ঠিক কী রকম লেভেলের হতে পারে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে দেবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য।